2026 সালের প্রথম 6 মাসে দেশের বিভিন্ন কারাগারে কারা হেফাজতে 61 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র। নিহতদের মধ্যে 37 জন বিচারাধীন এবং 24 জন দণ্ডপ্রাপ্ত বন্দী ছিলেন। গত 21 জুন ফরিদপুরে ডিবি হেফাজতে মারা যান ছাত্রলীগ কর্মী মির্জা ইশতিয়াক আহমেদ। পরিবারের দাবি, আটকের সময় তার মায়ের সামনেই তাকে মারধর করা হয়েছিল। এর 3 দিন পর চট্টগ্রামে কারা হেফাজতে মারা যান যুবলীগ নেতা নুরুল আলম, যিনিও একদিন আগে সুস্থ অবস্থায় গ্রেফতার হয়েছিলেন। এমন ঘটনা বাংলাদেশে নতুন নয়। প্রশ্ন হলো, রাষ্ট্রের হেফাজতে থাকা একজন মানুষ কিভাবে মারা যান, আর নির্যাতনে মৃত্যু হলে আইন আসলে কি বলে, জানবো আজকের স্টার এক্সপ্লেইনসে। পুলিশ, ডিবি, র্যাব, বিজিবি বা কারাগারের মতো রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে থাকা অবস্থায় কারো মৃত্যু হলে তাকে হেফাজতে মৃত্যু বা কাস্টোডিয়াল ডেথ বলা হয়। সব হেফাজতে মৃত্যুই নির্যাতনের কারণে ঘটে এমনটা নাও হতে পারে। অসুস্থতা, আত্মহত্যা বা অন্য কারণেও কেউ মারা যেতে পারেন। তবে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী হেফাজতে থাকা অবস্থায় যে কোনো মৃত্যুর ক্ষেত্রে রাষ্ট্রের ওপর বিশেষ দায়িত্ব বর্তায়, কারণ তখন ব্যক্তি নিজের নিরাপত্তা নিশ্চিত করার অবস্থানে থাকেন না। বাংলাদেশে হেফাজতে মৃত্যুর কোনো সরকারি কেন্দ্রীয় হিসাব নেই। মানবাধিকার সংস্থা আশোকের হিসাবে 2014 সাল থেকে 2026 সালের মে মাস পর্যন্ত শুধু কারা হেফাজতেই মারা গেছেন 900 জনেরও বেশি বন্দী, যদিও সবগুলো নির্যাতনের কারণে নয়। অন্যদিকে মানবাধিকার সংস্থা অধিকারের তথ্য বলছে, 2001 থেকে 2026 সালের জুন পর্যন্ত নির্যাতনে হেফাজতে মৃত্যুর ঘটনা নথিভুক্ত হয়েছে 486টি। সবচেয়ে বেশি ঘটেছে আওয়ামী লীগ সরকারের আমলে 213টি। কিন্তু বিএনপির প্রথম মেয়াদ, তত্ত্বাবধায়ক সরকার, এমনকি অন্তর্বর্তী সরকারের সময়েও এমন ঘটনা থেমে থাকেনি। অর্থাৎ ক্ষমতায় যেই থাকুক এই সমস্যাটা রয়েই গেছে। এবার একটু নজর দেয়া যাক আইনের দিকে। বাংলাদেশের সংবিধানের 31, 32 ও 35 অনুচ্ছেদ অনুযায়ী গ্রেফতার হলেও একজন মানুষের জীবন, স্বাধীনতা ও নির্যাতনমুক্ত থাকার অধিকার বাতিল হয়ে যায় না। 1998 সালে বাংলাদেশ জাতিসংঘের নির্যাতন বিরোধী কনভেনশনে সই করে, আর দীর্ঘ দাবির পর 2013 সালে পাশ হয় নির্যাতন ও হেফাজতে মৃত্যু নিবারণ আইন। এই আইনে হেফাজতে নির্যাতনকে প্রথমবারের মতো আলাদা অপরাধ হিসেবে সংজ্ঞায়িত করা হয়, আর নির্যাতনে মৃত্যু হলে শাস্তি যাবজ্জীবন পর্যন্ত। আইনটি পাশের সময় একে দক্ষিণ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ মানবাধিকার আইন হিসেবে দেখা হয়েছিল। কিন্তু সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন একটি সেমিনারে বলেছেন, সাধারণ মানুষ প্রায়ই পুলিশের বিরুদ্ধে মামলাই করতে পারেন না, আর মামলা হলেও তদন্ত প্রক্রিয়া হয়ে দাঁড়ায় ন্যায় বিচারের পথে বড় বাধা। মামলার তদন্ত পুলিশ নিজেই করে। তার প্রশ্ন, একটি বাহিনী যদি নিজেদের সদস্যদের বিরুদ্ধেই তদন্ত করে, সেই তদন্ত কতটা নিরপেক্ষ হতে পারে? 2013 সালের আইন কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত এই আইনে সাজা হয়েছে এমন নজির খুবই কম। ব্যতিক্রম একটি ঘটনা, গাড়ি চালক ইশতিয়াক হোসেন জনি হত্যা মামলা, যেখানে 2014 সালে মামলা হওয়ার পর গত বছর আগস্টে কয়েকজন পুলিশ সদস্যের সাজা হয়। কিন্তু এমন সিদ্ধান্ত পেতে সময় লেগেছে প্রায় 1 দশক। এই কারণেই দীর্ঘদিন ধরে দাবি উঠছে স্বাধীন কোনো সংস্থা বা জাতীয় মানবাধিকার কমিশনকে কার্যকর তদন্তের ক্ষমতা দেওয়ার। 2025 সালে অন্তর্বর্তী সরকার অধ্যাদেশের মাধ্যমে এইচআরসিকে এই ক্ষমতা দিয়েছিল। কিন্তু 2026 সালে বিএনপি নেতৃত্বাধীন সরকার সেই অধ্যাদেশ বাতিলের প্রক্রিয়ায় গেছে, আর প্রস্তাবিত নতুন খসড়া বিলে কমিশনের স্বাধীনতা ও তদন্ত ক্ষমতা আরও সীমিত করা হয়েছে। তাহলে প্রশ্নটা থেকেই যায়, আইনের কাগজে অধিকার আছে, কিন্তু বাস্তবে সেই অধিকার প্রয়োগের পথটা কি আদৌ খোলা আছে?